ত্যাগ করল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। পদত্যাগ করতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ, আসিফ ও মাহফুজ আলম। দেশের একটি জাতীয় দৈনিক বলছে, আগামী 15 ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তারা। রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থী। দেশ জুড়ে মানুষকে সংগঠিত করার কাজও শুরু করেছে তারা। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া পডকাস্টে এমনটাই বলেন প্রধান উপদেষ্টা। যে পোলাপাইন এত দ্রুত কিভাবে এই রাজনীতি শিখা গেছে, আমার কাছে আশ্চর্য লাগছে। যে হালকা নেওয়ার কিছু নাই, তবে তারেক জিয়া নিশ্চয়ই টেনশন আছেন আমার এই খবর শোনার আগেই, কারণ পত্রিকাতে প্রতিবেদনটা আসছে। এটা বিএনপির ঊর্ধ্বতন কমিটি নিশ্চয় জরুরি বৈঠকে বসছে যে কান হ্যায় वो गद्दार। হয়তো টের পাননি ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন, তখন মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধেরও। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। আসলে এখন যারা রাস্তায় ওই ঝটিকা 5 মিনিটের জন্য চট্টগ্রামে দেখলাম একটা ঝটিকা মিছিল, তারপর এখানে ফুসফাস করে, এইগুলি খুব সাড়া ফেলছে না। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো বোমা ফাটানো বলে মনে হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। তারা রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই রাজনৈতিক দল গঠন করবে শিক্ষার্থী। দেশ জুড়ে মানুষকে সংগঠিত করার কাজও শুরু করেছে তারা। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া পডকাস্টে এমনটাই বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘুষ, দুর্নীতি আর নোংরা রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের এই সুযোগ নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। কোটা বিরোধী আন্দোলন থেকে স্বৈরাচার সরকারের পতন। জুলাইয়ে নাহিদ, মাহফুজ, সার্জিস, আসিফ, তরুণ এসব শিক্ষার্থীদের আন্দোলনের ডাকে সাড়া দেয় পুরো দেশের মানুষ। একযোগে ছাত্র জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। নতুন বাংলাদেশ করার স্বপ্ন নিয়ে রাজপথ থেকে এসব তরুণ শিক্ষার্থীরাই এখন রাষ্ট্র ক্ষমতায়, আর তাদের নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বাধা পেরিয়ে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন জাতির ঐক্য ধরে রাখতে। ঐক্য ও সমৃদ্ধের নতুন বাংলাদেশ গড়ার এই স্বপ্ন বাস্তবায়ন তিনি দেখেন ছাত্রদের নতুন দল গড়ার মধ্য দিয়ে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেওয়ার ফাঁকে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের বৈদেশিক বিষয়ক প্রধান গিডেয়ান রাসম্যানের পডকাস্টে সেই স্বপ্নের কথাই তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। This is at a good time because always I'm protecting the unity of the nation. I don't want to depart from that. One of the possibilities is the student themselves will form a party. Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি always beautiful. নির্বাচন প্রসঙ্গে সম্ভাব্য দুটি সময়ের কথা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, বিগত আমলের প্রশাসনের ঘুষ দুর্নীতির পুনরাবৃত্তি ঠেকাতে শিক্ষার্থীদের রাজনীতিতে আসা জরুরি। I said whole nation knows that. Let them take a chance. Whatever they want to do. The students are ready. They are campaigning. They are organizing throughout the country. রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের নেই উল্লেখ করে দেশের উন্নয়নের জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। বলেন তাদের অভিপ্রায়ও স্বচ্ছ। তবে দল গঠনের প্রক্রিয়া খুব সহজ হবে না বলে মনে করেন প্রধান উপদেষ্টা। প্রচলিত রাজনীতি ও রাজনীতিবিদদের দুষ্টচক্র বারবারই গণতন্ত্রের পথে বাধা তৈরি করবে বলেও সতর্ক করেন। Maybe in the process of forming party, they'll fall apart. That's also danger. এই অবস্থায় শিক্ষার্থী তরুণদের নতুন রাজনৈতিক দল গঠন শেষ পর্যন্ত কতখানি সফল হবে তা নিয়েও কিছুটা সংশয় প্রকাশ করেন ডক্টর ইউনূস। So we don't know whether they can remove themselves from the politics that we have in the country. পডকাস্টে ছাত্র জনতার আন্দোলন ছাড়া শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ, অর্থ পাচার সহ দুর্নীতির নানা চিত্র তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। জানা গেছে পাকিস্তানের ইমরান খানের তেহরিক ইনসাফ পার্টি, তুরস্কের এরদোয়ানের একে পার্টি এবং ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির গঠনতন্ত্র পর্যালোচনা করে তৈরি হবে এই দলটির গঠনতন্ত্র। কিন্তু কি আছে সেসব দলের গঠনতন্ত্রে, বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। 24 জুলাইয়ে ছাত্র জনতার দেশ কাঁপানো আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের রাজনীতিতে ঘটে নাটকীয় পরিবর্তন, দেশের দায়িত্ব কাঁধে নেয় অন্তর্বর্তী সরকার। আর এরপরই আলোচনায় ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে। দেশের জাতীয় দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে বলা হয়, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চায় গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন উপদেষ্টা নাহিদ ইসলাম এবং উপদেষ্টা আসিফ মাহমুদ। দলটির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। এরই মধ্যে দলটির গঠনতন্ত্র নিয়েও কাজ চলমান। জাতীয় নাগরিক কমিটির সহ মুখপাত্র মুশফিক সালেহীন আমার দেশকে জানান, দেশের বাইরে বিশেষ করে বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে যেসব রাজনৈতিক দল গঠন হয়েছে সেসব দলের গঠনতন্ত্র নিয়ে আলোচনা পর্যালোচনা চলছে। এই তালিকায় আছে তুরস্কের এরদোয়ানের একে পার্টি, পাকিস্তানের তেহরিক ইনসাফ পার্টি এবং ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির গঠনতন্ত্র। কিন্তু কি আছে সেসব রাজনৈতিক দলের গঠনতন্ত্রে? পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের গঠনতন্ত্র মূলত দলটির মূল আদর্শ, কাঠামো এবং কার্যপ্রণালীর ভিত্তি নির্ধারণ করে। দলটির আদর্শ মূলনীতির মধ্যে রয়েছে ন্যায় বিচার, মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, সমৃদ্ধ আত্মনির্ভরশীল পাকিস্তান গঠন এবং ইসলামী মূল্যবোধ ও আধুনিক গণতন্ত্রের সমন্বয়। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির আদর্শ মূলনীতির মধ্যে রয়েছে তুরস্কের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল এবং বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা সমর্থন, ইসলামী মূল্যবোধকে সম্মান জানিয়ে আধুনিক গণতন্ত্রের প্রচার, সাম্য, স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বাজার অর্থনীতিকে সমর্থন এবং জাতীয় উন্নয়নের উপর গুরুত্ব এবং ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে জাতীয় সংহতির সমন্বয়। এছাড়া ইন্দোনেশিয়ার আন্নাহাদা পার্টির আদর্শ মূলনীতির মধ্যে রয়েছে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, ইসলামী মূল্যবোধ ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও স্বচ্ছ শাসন ব্যবস্থা গঠন এবং সামাজিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জাতীয় অগ্রগতি নিশ্চিত করা। এই তিন দলেরই গঠনতন্ত্র মূলনীতি মূলত ইসলামী মূল্যবোধের সঙ্গে আধুনিক গণতন্ত্রের সমন্বয়। আর এই তিন দলের গঠনতন্ত্র অনুসরণ করেই আত্মপ্রকাশ হতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দলটি। আরিফ হাসান। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা, শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি 45 মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধেরও। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছেন বিশেষজ্ঞরা? সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো 16 বছরের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংগঠিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা এবং মানবতা বিরোধী অপরাধ সহ সকল নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলী রিয়াজ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্য করার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনা অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে দাবি করছেন ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে। কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না। এসব বক্তব্যের নিচে মন্তব্য করে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, বিদেশে নিরাপদ আশ্রয় থেকে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। মানে ভাবা যায় যে পোলাপাইন এত দ্রুত কিভাবে এই রাজনীতি শিখা গেছে। আমার কাছে আশ্চর্য লাগছে যে হালকা নেওয়ার কিছু নাই, তবে তারেক জিয়া নিশ্চয়ই টেনশন আছেন আমার এই খবর শোনার আগেই, কারণ পত্রিকাতে প্রতিবেদনটা আসছে। এটা বিএনপির ঊর্ধ্বতন কমিটি নিশ্চয়ই জরুরি বৈঠকে বসছে যে কান হ্যাঁ वो गद्दार। কেন গাদ্দার আসছে? যখন বিএনপির ক্ষমতায় যাওয়ার নিরঙ্কুশ একটা অবস্থান আছে, তখন এই দলটার সাথে সঙ্গ ত্যাগ করে গোপনে অন্য কারোর আহ্বানে এই দল ত্যাগ করবে যারা, গুড়িবাজি করবে যারা, বিএনপির কাছে স্পষ্ট একজন গাদ্দারি তারা, তাই না? দর্শক, চাঞ্চল্যকর তথ্য হচ্ছে দৈনিক মানব জমিনের একটা রিপোর্ট বলছে নিজেদের রাজনৈতিক দলকে গোছানোর জন্য ছাত্ররা তলে তলে, তারেক জিয়া ঘুমিয়ে আছেন সম্ভবত, কারণ প্রতিবেদন বলছে কাম ঘটাই ফেলছে। এখন রেজাল্ট কি আসবে সেটা পরে। বলা হচ্ছে যে নিজেদের দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে যোগাযোগ করছে ছাত্ররা। এই তালিকায় রয়েছে বিএনপি সহ অন্যান্য ছোট দলের নেতারা। অন্যান্যরা থাকতেই পারে, কিন্তু বিএনপি কিভাবে? যেখানে বিএনপির হয়ে তো কারা আছে? যেখানে বিএনপির হয়ে
জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন এমন ব্যক্তিও আছেন যে বিএনপির মার্কা দিয়া প্রতিনিধিত্ব করছেন। যেমন জামাতের আমির, তিনি সম্ভবত বিএনপির মার্কা নিয়ে ভোট করছিলেন, তবে তার কথা এখানে আসে নাই, কথাটা অন্য। বলা হচ্ছে যে এছাড়াও দলটির তরুণ কয়েকজন নেতাকে দলে ভিড়ানোর চেষ্টা চলমান রয়েছে ছাত্রদের। বিএনপি ছাড়াও দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিএনপির সঙ্গে জোটে থেকে সংসদে প্রতিনিধিত্ব করা ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন, তবে এদের কেউই দলে যোগদানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা ছাত্রদেরকে জানাননি। প্রস্তাব গেছে, বিষয়টা বুঝতে পারি নাই, ছাত্রদের কাছ থেকে প্রস্তাব গেছে। এখন ছাত্ররা ধরেন কথার কথা এই সাহসটা কিভাবে করছে সেটা নিয়ে আলোচনা করছি। এর আগে বলি প্রতিবেদনের বাকি অংশ। যাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে কেউ কেউ নিজেদের অনাগ্রহের কথা জানাইছেন যে ভাই আমরা রাজি না, আবার সিদ্ধান্ত নিতে সময়ও নিচ্ছেন কেউ কেউ। এছাড়াও আপনার সুশীল সমাজের কয়েকজন ব্যক্তিকেও দলে ভেড়ানোর চেষ্টা তারা করছে। আমি এই জায়গা থেকে বলি, ছাত্রদের এই দৃষ্টিভঙ্গিটা আসার পেছনের কারণ হচ্ছে গত 16 বছর কিছু জিনিস ঘটছে এই দেশে। বিএনপির অনেক নেতারা ভেঙে গেছিল, তৃণমূল বিএনপি, তারপর হচ্ছে আরো কতগুলো দল তৈরি হয়েছিল। আর বিএনপি ভেঙে অলরেডি বাংলাদেশে বেশ কয়েকটা দল আগে থেকে তৈরি হয়েছে, লাইক এলডিপি সহ বেশ কিছু দল এরকম হয়েছে। তো এখন সর্বশেষ ইলেকশনেও যেটা ডামি নির্বাচন ছিল সেখানেও কিন্তু কতিপয় বিএনপি নেতারা মানে তারা দল ছেড়া দীর্ঘদিনের খালেদা জিয়ার সঙ্গী ছিলেন বা বিএনপির নেতা ছিলেন, তারা কিন্তু গিয়ে সেই নির্বাচনে জয়েন করছে, কারণ আওয়ামী লীগ ক্ষমতা জিতবে এটা নিশ্চিত ছিল। তো ভাবছে 2-4-5 বছর কদিন আর বাঁচবো, আরেকবার এমপিগিরি করা যায়। এরকম অ্যাক্টিভিটিস গুলো থেকেই আসলে কিন্তু ছাত্ররা চিন্তা করছে যে কয়েকজন অফার টফার দিয়ে দেখি, কারণ এখন বিএনপির নমিনেশন দেবে কয়জন রে? 330 জন রে। এই মুহূর্তে এমপি হইতে চাই বিএনপিতে যদি একটা লারা দেন আপনার এলাকায়, এক এলাকায় তো মিনিমাম 50 জন যোগ্য প্রার্থী, যোগ্য ভাই। আপনি দেখেন না আপনার ফেসবুকে কয়জন প্রার্থী আপনার এলাকায় আছে? আমি আমার এলাকায় দেখছি 15-20 জনের নাম চলে আসছে, সবাই লিখতেছে প্রিয় অভিভাবক, আগামী দিনের ভবিষ্যৎ। এই যে এত এত নেতা নমিনেশন পাবে একজন, তাহলে বাকিরা কই যাবে? বাকিদের মধ্যে কেউ কেউ ভাবতেছে যে ফাইন, যারা রাজনীতি করে তাদের একটা টার্গেট থাকে চেয়ার, হোক সেটা চেয়ারম্যানের, হোক উপজেলা চেয়ারম্যানের, হোক এমপি। খালি রাজনীতি করলাম, চেয়ারে বসতে পারলাম না। আর এই দেশের রাজনীতির মধ্যে সিস্টেম কি যে আমার দলের একজন বসছে, আমাদের সবার জন্য কল্যাণকর, এরকম হয়? জি না। যেই লোক চেয়ারে বসে তার যেই মানে কাছাকাছি লেভেলের যে নেতাটা, সবার আগে তার ঠ্যাং ভাঙে, তার কর্মীদের উপর স্টেম রোলার চালায়, মিথ্যা মামলা দেয়, এলাকা ছাড়া করে, ব্যবসা বাণিজ্য দৌড়ানি করে, অপমানিত করে। একই দলের লোক। আওয়ামী লীগ এটা করছে না? করছে। বিএনপি করে না? করে। তো ওই যে নেতাগুলা তারা ভাবে যে ভাই থাক, একটা চেয়ার হইলে হয়েছে, এমপি হলে হয়েছে, প্রশাসন আমার হয়ে যাবে। ওইরকম কিছু নেতা কিন্তু নড়ে চড়ে যাইতে পারে, দ্যাটস দ্য ক্যালকুলেশন। কারণ এটা বাংলাদেশের চরিত্র। এখানে একজন লোক একবার এমপি হইলে আজন্ম মরার আগ পর্যন্ত উনি ওনার ছেলেমেয়ে নাতিপাতি এরাই ফ্যামিলিগত এখানে এমপি হয়ে যায়। বাকি নেতারা সব দৌড়ের উপরে ভাগাভাগি পায়, কেউ এলাকা ছাড়া হয়, মিথ্যা মামলা হয়। এই সিস্টেমটার কারণে ছাত্রদের ক্যালকুলেশনটা যাদেরকে ডাকছে, অনেকে সিদ্ধান্ত নেওয়ার সময় নিছে, অনেকে চিন্তা করতেছে কেন যে নমুনাটা দেখি যে আমি দল থেকে নমিনেশন পাওয়ার গ্রিন সিগন্যাল আছে কিনা। লন্ডনে হয়তো ফোন যাচ্ছে, বিভিন্ন চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করছে। তো যদি সব রাস্তা বন্ধ হয়ে যায় এদিকে চলে যাবে, আর এতে ছাত্রদের উপকার হবে। কেন? কারণ প্রত্যেকটা এলাকায় বিএনপির যারা এবার এমপি প্রার্থী হতে যাচ্ছেন প্রত্যেকেরই কিন্তু নিজস্ব ফ্যান ফলোয়ার আছে, ভোটার আছে। এই ভোটগুলো ছাত্ররা কালেকশন পেয়ে যাবে অটোমেটিক। কারণ আমাদের কাছে বাংলাদেশের অনেক জায়গায় দলের চেয়ে ব্যক্তি বড়। ভাই যে দলে আমরা এটাই দল, আমাদের কোনো নিজস্ব মার্কা টার্কা নাই। দেখা যাক কি হয়, অনেক কিছুই ঘটতে পারে নির্বাচনে। ভালো থাকুন। একটা যথোপযুক্ত শিরোনাম করেছে বাংলা ট্রিবিউন। অনলাইনেই সংগঠিত হতে চাচ্ছে আওয়ামী লীগ। আসলে এখন যারা রাস্তায় ওই ঝটিকা 5 মিনিটের জন্য চট্টগ্রামে দেখলাম একটা ঝটিকা মিছিল, তারপর এখানে ফুসফাস করে, এইগুলি মানে খুব মানে সাড়া ফেলছে না। এগুলি বরং একটা দেউলিয়াত্ম প্রমাণ করছে। বরং তারা যেটা কাজ করছে সেটা অনলাইন,
অনলাইনে তারা সংগঠিত হচ্ছে। এছাড়া আর কোনো উপায় নেই আপাতত। বাংলাদেশের যে এখন রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তরণ ঘটাতে গেলে যথেষ্ট কাঠখড় পোহাতে হবে। কেন এত বড় গণহত্যার পর এতগুলো রাজনৈতিক দল, দেখেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশে যেগুলি আছে তাদের মধ্যে বিরোধ আছে, একটা কামড়াকামড়ি আছে। কেন মানে এরা প্রাধান্য পাচ্ছে, জামাত প্রাধান্য পাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন, ওরা আবার বলছে না বিএনপি প্রাধান্য পাচ্ছে, এমনি কামড়াকামড়ি আছে, এটা চলবে। কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কিন্তু সবাই ঐক্যবদ্ধ। সুতরাং এখন অনলাইনেই তাদের যে সংগঠিত হওয়ার লক্ষণ বা প্রচেষ্টা আওয়ামী লীগের, এটা পরিষ্কার, এবং এটা ছাড়া আসলে আপাতত কোনো উপায়ও নেই। গত 5ই আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মাঠে রাজনীতিতে নিষ্ক্রিয় দলটি। কেন্দ্রীয় নেতাকর্মীদের অধিকাংশের নামে মামলা বেশিরভাগ এলাকা ছাড়া হওয়ায় তাদের কার্যক্রম হয়ে পড়েছে অনলাইন কেন্দ্রিক। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল সহ অন্যান্য সামাজিক মাধ্যমে নানাবিধ পোস্ট ও ভিডিও বার্তা দিয়ে চাঙ্গা রাখতে চেষ্টা করছেন কর্মী সমর্থকদের। এসব পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে 5ই আগস্টের আগে দলটির বক্তব্য বিবৃতির কেন্দ্রবিন্দুতে বিএনপি জামাত ইস্যু থাকলেও এখন সেখানে অন্তর্বর্তী সরকার বিরোধী প্রচারণা বেশি। ইউনূস সরকারকেই তারা মেইনলি টার্গেট করেছে এবং মনে করছে যে নির্বাচন হলে কোথায় তাদের একটা মাথা গোঁজার ঠাঁই হবে। ক্ষমতাচ্যুত হয়ে দলীয় প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এই সময় পলাতক বিভিন্ন নেতা অনলাইনে ভিডিও বার্তা আর টক শো করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছেন। এরই মধ্যে 29শে জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে ফেব্রুয়ারিতে বড় কর্মসূচি ঘোষণা করেছে দলটি। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিচারের আগে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের। আওয়ামী লীগের অনলাইন কেন্দ্রিক সক্রিয়তার নজির বেশি দেখা যায় তাদের ফেসবুক ভেরিফাইড পেজে। ভেরিফাইড ফেসবুক সহ আওয়ামী লীগের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকদিনের কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে প্রতিনিয়ত এসব মাধ্যমে পোস্ট, ফটো কার্ড, ভিডিও বার্তা আপলোড দেওয়া হচ্ছে। এতে দলের নেতাকর্মী ও গণমাধ্যমকে উদ্দেশ্য করে নানা নির্দেশনা ও বার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিকাণ্ড, ভাঙচুরের আপডেট দেওয়া হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত অন্তর্বর্তী সরকারের নেতিবাচক ও আওয়ামী লীগের ইতিবাচক নানা খবরও শেয়ার করা হচ্ছে। এছাড়া মাঝে মধ্যে দলীয় প্রধান ও শেখ হাসিনার অডিও বার্তা প্রচার করা হচ্ছে। এছাড়া আত্মগোপনে থাকা বিভিন্ন নেতার মন্তব্য শেয়ার করছে আওয়ামী লীগের পেজে। সম্প্রতি সাংবাদিকদের নিয়ে গত 5 মাসে একটি পরিসংখ্যানে প্রকাশ করে লিখেছে, গত 5 মাসে 600+ সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, 50+ গণমাধ্যম ও প্রেস অফিসে হামলা হয়েছে, 6 সাংবাদিক হত্যা, 18 সাংবাদিক গ্রেপ্তার, 100+ সাংবাদিক আহত, 1000+ সাংবাদিককে চাকরিচ্যুত পদত্যাগে বাধ্য করা হয়েছে, 96 জন সাংবাদিকের বিএফআইইউ কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া, 168 জন প্রেস স্বীকৃতি বাতিল, 18 সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, 83 জনের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল, বেশিরভাগ মিডিয়া হাউসের মালিকানা জোরপূর্বক দখল করা হয়েছে। ভাই রে, আপনারা যা করছেন সব বিজিএফ দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করতেন এটা জানি না, সব তথ্য আছে। আমি নিজেই তো সাক্ষী, আমি নিজেই তো বিতাড়িত হয়েছি আপনাদের এই যে প্রশাসন বিজিএফ এর চাপে। মালিকরা পারছে রাখতে? এখন মালিকরা অফার করলেও তো আমি যাচ্ছি না, ভাই আর দরকার নেই, নিজের মতন করে স্বাধীনভাবে থাকাটা ভালো। কারণ এই যাদের একবার মাজা ভেঙে যায় এদের কোনোদিন মাজা শক্ত হয় না। আজকে এরা এখন তাল মিলাচ্ছে, দুদিন পরে যদি কোনো কারণে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়, ওই এরাও চেঞ্জ হবে। তো ফলে এইসব জায়গায় কোনো পেশাদারিত্ব থাকবে না, এখানে কোনো সাংবাদিকতা থাকবে না। সাংবাদিকতার তৈরির যে প্রতিষ্ঠানগুলো এটা শেষ, এগুলো এখন চাটামবাজ, যখন যে আসবে তার চাটামবাজি করবে। তো ওই চাটামবাজির মধ্যে আর নেই। যাই হোক, এটা অন্য আলোচনা। কিন্তু আপনারা যে তথ্যগুলি দিতেছেন সাংবাদিকদের উপরে এত দরদ, আপনারা কি করছেন? কত সাংবাদিককে বের করছেন, কত সাংবাদিককে দেশ ছাড়া করছেন, কত সাংবাদিককে চাকরিচ্যুত করছেন, কত প্রতিষ্ঠানটা বন্ধ করছেন, ওই পরিসংখ্যানগুলি দেন। পাশাপাশি এখানে একটা টেলিভিশন, একটা মিডিয়া তারা বন্ধ করছে, আপনারা কি করছেন হিসেবগুলি দেন। তো দেখ, মূল কথা হলো যে এদের এখন অনলাইন, ফেসবুক এগুলি ছাড়া আর কোনো উপায় নেই। এটাই হলো ভরসা। বাংলাদেশের মাটিতে এখন আওয়ামী লীগের মানে টিকে থেকে রাজনীতি করা, এটা আরো সময় লাগবে, কবে আসবে জানি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়ে ডক্টর ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে স্টুডেন্টদের দল গঠন নিয়ে কিছু কথা বলেছেন। এর মধ্যে একটা মন্তব্যকে রীতিমতো
বোমা ফাটানো বলে মনে হতে পারে, আমি তাই মনে করি। এবং এই মন্তব্য আমাদের রাজনৈতিক মাঠে বড় উত্তাপ তৈরি করার সম্ভাবনা আছে, যদি না প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ব্যাপারে ক্লারিফিকেশন দেওয়া হয় এবং সেটা যদি তিনি জোন না করেন। আমি বক্তব্যটা একটু পড়ি। প্রথম আলো বা অন্যান্য অনেক পত্রিকা এটাকে ট্রান্সলেট করেছে। এটার মূল ভার্সন যেটা, আমি ওনার পডকাস্টটাও শুনেছি, এটা পাওয়া যায়, আপনারা যে কেউ শুনে নিতে পারেন। ওখানে একটু মূল বিষয় যাওয়ার আগে ওখানে মূলত উনি কিভাবে দায়িত্ব নিয়েছেন, কি প্রেক্ষাপটে নিয়েছেন, এই গল্পগুলো তার মুখে আমরা অনেকবার শুনেছি। তিনি আবারও সেগুলো বলেছেন, সেগুলো জানিয়েছেন। ভারতের প্রোপাগ্যান্ডার জবাব দিয়েছেন খুবই চমৎকার ভাবে, মিথ্যা প্রোপাগ্যান্ডা যেগুলো হচ্ছে। এবং তার চাইতে খুব মজা লেগেছে আমার কাছে, টিউলিপ সিদ্দিক নিয়ে আলোচনা করছিলেন এবং এই চোর বা এই ডাকাত ফ্যামিলিটাকে নিয়ে যে কঠোর ভাষায় তিনি আগেও কথা বলেছিলেন সেটা আবার বললেন এবং দুর্দান্ত লেগেছে। এবং আমি ট্রুলি বিশ্বাস করি টিউলিপ সিদ্দিকের চাকুরি, মানে মন্ত্রিত্বের চাকুরি যাওয়ার ক্ষেত্রে খুব বড় রোল প্লে করেছিল আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্য। তিনি দেশে থাকতেই এটা নিয়ে খুব কঠোর অবস্থান জানিয়েছিলেন। অফ টপিক হলো যোগ করে রাখি, টিউলিপ সিদ্দিকের এমপিত্ব নিয়ে আলাপ চলছে এবং আমি মনে করি ওখানে বাংলাদেশি যে কমিউনিটি আছে, ডায়াসপোরা যারা আছেন, তারা তার মানে এমপিত্ব থেকেও তাকে যেন সরে যেতে হয় সেই চাপ তারা অব্যাহত রাখবেন। এখানে ডক্টর ইউনূস ছাত্রদেরকে যা বলেছে, বিশেষ করে শেষ অংশের কথাটাই সবচেয়ে বেশি প্রশ্ন আসবে বলে আমি মনে করি। সেটা আগে এমনি দল নিয়ে অনেক কথা বলেছেন, একটু পড়ি। একটি সম্ভাবনা হলো ছাত্ররা নিজেরাই একটি দল গঠন করে। আমি কোট করছি, শুরুতে যখন তারা উপদেষ্টা পরিষদ গঠন করেছে তখন আমি 3 জন ছাত্রকে আমার উপদেষ্টা পরিষদে নিয়েছিলাম। আমি বলেছিলাম যদি তারা দেশকে প্রাণ দিতে পারে তাহলে তারা উপদেষ্টা পরিষদে বসতে পারে এবং প্রাণ দেওয়ার জন্য কি করেছে সেই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে, তারা ভালো কাজ করছে। এখন ছাত্ররা বলছে তারা কেন নিজস্ব দল গঠন করছে না, তারা একটা সুযোগ নেবে। তারা বলছেন যে তাদের কোনো সুযোগ নেই, এমনকি সংসদে একটি আসনও থাকবে না। কেন? কারণ কেউ তাদেরকে চেনে না। এই প্রসঙ্গে আসলে স্যারও বলেন, আমি তাদের বললাম পুরো জাতি তাদেরকে চেনে, তারা যা করতে চায় সেই বিষয়ে তাদের একটা সুযোগ দেই, সুতরাং তারা এটা করবে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারা হয়তো বিচ্ছিন্ন হয়ে পড়ে, একটু আশঙ্কার কথা আছে বাংলাদেশের যে টিপিক্যাল রাজনৈতিক কালচার। উনি বলছেন এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। এ ধরনের সুযোগ আছে যা আমাদের নিতে হবে। তবে ছাত্ররা প্রস্তুত, তারা প্রচারণা চালাচ্ছে, তারা দেশজুড়ে লোকজনকে সংগঠিত করছে। এক পর্যায়ে তিনি বলেন ভারতীয়রা যেসব বিষয় বলছে তার বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা বলছে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক। অধ্যাপক ইউনূস হয়তো নাও ঠিক থাকতে পারেন, কিন্তু সেখানে ইসলামিস্টরা রয়েছে যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই জায়গায় সেই কথাগুলো আছে যেগুলোকে বোমা ফাটানো মনে হতে পারে। তিনি বলছেন আমরা এমন লক্ষণ দেখি না, অন্তত আমি এখন কোনো লক্ষণ দেখি না। তরুণেরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, তাদের খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে, অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় থাকবে। এই জায়গাটা আমি আবারও পড়ি, শেষ অংশটা, যেখানে আসলে অনেকগুলো কথা আছে যেগুলো মারাত্মক রকম পলিটিক্যাল ডিবেট ট্রিগার করতে পারে। তিনি বলছেন তাদের খারাপ কোনো কিছু সংস্পর্শ নেই বা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। ছাত্রদেরকে তিনি প্রশংসা করছেন। মানে এই প্রশংসা যখন তিনি করছেন তখন এটাকে আমরা কিভাবে দেখব? এবং এর রিডিং বিটুইন লাইনস হচ্ছে অনেকেরই আছে যেটা উনি পরে বলেও ফেলছেন। তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে বা রাজনীতিতে যুক্ত হচ্ছে, এটা দরকার। কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। এই জায়গাটা, এই বাক্যটাকে আমরা যদি অ্যানালাইজ করি, তার মানে স্টুডেন্টরা রক্ত দিয়েছে, ট্রু। কিন্তু এখানে আবার সেই ন্যারেটিভ যে স্টুডেন্টরাই রক্ত দিয়েছে, আমি বলছি না এইভাবে বলা হয়েছে, কিন্তু আমরা যদি কনটেক্সটের সাথে মেলাই, আমাদের প্রধান উপদেষ্টা এই মুভমেন্টের পর দায়িত্ব নেওয়ার পর থেকে স্টুডেন্টরা তাকে এমপ্লয় করেছে, স্টুডেন্টরাই সবকিছু করেছে, তরুণরাই সব করে ফেলছে এবং স্টুডেন্টরা বিশেষ করে সব করছে। এই আলাপ
উনি ক্রমাগত দিয়েছেন। নট অনলি দ্যাট, এই মুভমেন্টটা একটা মিটিকুলাসলি প্ল্যান্ড মুভমেন্ট ছিল। উনি যখন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়েছিলেন তখন মিস্টার মাহফুজ আলমকে তিনি এই মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট বলে পরিচয় করে দিয়েছেন। পরে আমরা কথ্য ভাষায় অনেকে এটাকে মাস্টার মাইন্ড এই শব্দটা ব্যবহার করতাম। যেহেতু ডাভোসে এসে তিনি এটাকে একটা স্পন্টেনিয়াস মুভমেন্ট এবং এখানে কোনো লিডার ছিল না বলেছেন। কিন্তু এখানে আবার যেহেতু তার একটা প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড আছে, স্টুডেন্টদেরকে আবারও ক্রেডিট দেওয়ার একটা টেন্ডেন্সি আমি মনে করি আমাদের এই পোস্ট 5th অগস্ট আমাদের মধ্যে যে ধরনের বিভেদ তৈরি হয়েছে তার মধ্যে একটা খুব বড় কারণ হচ্ছে এই ক্রেডিট ক্লেম করা। স্টুডেন্টরা তার জায়গা থেকে করছিলেন, কিন্তু যখন প্রধান উপদেষ্টা সেটাকে এন্ডোর্স করছিলেন সেটা বিভেদটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। এখানে কিন্তু আবার কারণ তারা রক্ত দিয়ে যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। পরের বাক্যটাও কিন্তু পরের অংশটা বাক্যের পরের ক্লজটাও খুবই বিতর্ক তৈরি করতে পারে। তার মানে হচ্ছে ছাত্ররা যা অর্জন করেছে সেটা আর কেউ রক্ষা করতে পারবে না, তাই ছাত্রদেরকে সেটা রক্ষা করতে হবে। তাত্ত্বিকভাবে বলছি, নির্বাচনের ক্ষেত্রে যদি একটা দল ক্ষমতায় আসে, নিশ্চয় আওয়ামী লীগ আসছে না, তো আওয়ামী লীগের বাইরে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকটা সংগঠন ব্যক্তি এই অভ্যুত্থানের পক্ষে ছিল, অনেক অ্যাক্টিভলি মাঠে ছিলেন। প্রত্যেকেই শেখ হাসিনার এই বিভৎস মাফিয়া রেজিমের বিরুদ্ধে লড়াই করেছে। সো তাহলে কি প্রশ্নটা এটা দাঁড়ালো, তাদের কেউ যদি ক্ষমতায় যায় তারা যে অর্জন হয়েছে সেটা রক্ষা করতে পারবে না? আচ্ছা, যদি না পারে তাহলে তো ছাত্রদেরকে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে এটা রক্ষা করতে হবে। তাহলে কি ছাত্রদের ক্ষমতায় যাওয়াটাই জরুরি? আর ক্ষমতা যাওয়া ছাড়া তারা এটা রক্ষা করতে পারছে না, তাই না? রাজনীতিতে যদি যায় তারা, বা রাজনীতিতে আসলে তো পারা যায় না, ছাত্রদের তো ক্ষমতায় যাওয়ার প্রবাবিলিটি নাই। কিন্তু এর মধ্যে এরকম ইন্টারপ্রিটেশন কেউ তৈরি করতে পারে, কারণ উনি বলছেন এরপর অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। লেটস কল আ স্পেড আ স্পেড। কেউ বলবেন যে বাক্যের মাধ্যমে কি বুঝিয়েছেন, যারা এটা করে তাদেরকে বুঝিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো, বিশেষ করে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা খুব বেশি, যে বললাম স্পেডকে স্পেড যদি বলি, তাহলে আসলে এখানে বিএনপির প্রতি একটা ইঙ্গিত আছে, এরকম একটা ইন্টারপ্রিটেশন করা যায়। আমি বলছি না আমাদের প্রধান উপদেষ্টা এই কাজটা করেছেনই, কিন্তু পড়লে এই ইন্টারপ্রিটেশন করা যায়, কারণ দীর্ঘদিন থেকে বিএনপির বিরুদ্ধে ছাত্ররাই এই ক্যাম্পেইন করেছে। নট অনলি স্টুডেন্টস, জামায়াতও এই ক্যাম্পেইন করার চেষ্টা করেছে। তারাও নাম না ধরে বলেছে যে এক গ্রুপ গেছে আরেক গ্রুপ খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, সেই জন্যই তারা খুব দ্রুত নির্বাচন চায়। এই আলাপগুলো জামায়াত করেছে, এই আলাপগুলো ছাত্ররাও করেছে, আমাদের চোখে নিশ্চয়ই পড়েছে। সো এখানে যখন প্রধান উপদেষ্টা একই ন্যারেটিভ, একই বক্তব্য দিয়ে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোর প্রতি ইঙ্গিত করেন, সেটাও কিন্তু খুবই প্রবলেম্যাটিক। তারপর বলছেন এটা বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবেশ, সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে। তাই আমি বলবো ছাত্রদের অভিপ্রায় স্বচ্ছ থাকবে। কোন সময় এই বক্তব্যটা আসলো? যখন কয়েকদিন আগেই বিএনপি মহাসচিব সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। উনি প্রশ্ন আসলে তোলেন, উনি বলেছেন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে সেই সরকার নিরপেক্ষ থাকা উচিত হবে, কারণ স্টুডেন্টরা যদি দল তৈরি করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসতে পারে, তখন স্টুডেন্টদের ওই সরকারে থাকা না থাকা নিয়ে প্রশ্ন। এরপরেই তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সরকারকে উনি এখন পর্যন্ত নিরপেক্ষ মনে করেন কিনা। তিনি কিন্তু বলেছেন যে এখন পর্যন্ত উনি নিরপেক্ষই মনে করেন। কিন্তু যখন উনি এই প্রশ্ন তুলছেন, তখন যখন প্রধান উপদেষ্টা স্বয়ং এই ধরনের একটা বক্তব্য দেন, যেটার অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে, লজিক্যালি জাস্ট টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনই হতে পারে, আর রিডিং বিটুইন লাইনসে তো অনেক কিছুই আসতে পারে সম্ভব। ফলে এই প্রশ্নটা যখন আসবে, তখন বিএনপি যে কথাটা বলছিল যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সরকারের, সেই প্রশ্নটা তো বেশ উচ্চকিত হয়ে উঠবে। এবং এই ঘটনাটা এমন সময় ঘটবে যখন বিএনপি আর সরকারের মধ্যে কিছুটা অবিশ্বাসের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই ঘটনা প্রধান উপদেষ্টার এই বক্তব্যের আগেই বিএনপি ফেব্রুয়ারিতে তাদের নির্বাচনের দাবিতে মাঠে নামার আওয়াজ তুলছিল। তারা জুলাই আগস্টে তাদের নির্বাচন চাইছিল। এটাকে এক ধরনের রেটরিক হিসাবে আমি ইন্টারপ্রিট করেছি যে বিএনপি হয়তো এই বছরের মধ্যে, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলেই উইল বি হ্যাপি উইথ দ্যাট। কিন্তু এখন এই প্রেক্ষাপটে যখন এই আলাপটা আসলো, এটা বিএনপিকে আরো ভীত করে তুলবে। মানে বিএনপির ছাত্রদের দল নিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি ছাত্রদের দলটা যেমন হতে যাচ্ছে, যা হতে যাচ্ছে, এটা
বহুদিন সময় লাগবে, তারা অনেক ভুল করেছেন, এই কারণে সময় আরো বেশি লাগবে। স্টিল তাদের একটা ভালো পটেনশিয়াল আছে, কিন্তু বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো পরিস্থিতিতে যাওয়া, নির্বাচনে চ্যালেঞ্জ জানানোর পরিস্থিতিতে যাওয়া অনেক অনেক বছরের ব্যাপার। মানে আমি এভাবে বলি যে অন্তত 20 বছরেও যদি ছাত্রদের এই দল, নতুন দলটা যদি একটা বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হয়ে ওঠে পলিটিক্যাল ফিল্ড, পলিটিক্যাল পার্টিদের মধ্যে, এটাই অনেক কিছু। তো বিএনপির আসলে কোনো বিপদের কোনো সুযোগ নেই, সম্ভাবনা নেই, কিন্তু বিএনপির ওই ভীতির জায়গাটা হচ্ছে কোনো না কোনো ভাবে নির্বাচনকে ম্যানিপুলেটেড হয় কিনা, বা নির্বাচন পর্যন্তই কেন না, কিছু না কিছু একটা ঘটলো, কিছু না কিছু একটা ঘটানো হলো, যে কারণে নির্বাচন হলো না, নির্বাচন পেছাতে থাকলো। এই ভীতির জায়গাগুলো আছে, এবং এখন এই ভীতির পরিস্থিতিও তৈরি হলো প্রধান উপদেষ্টার বক্তব্যের ক্ষেত্রে। এখন বিএনপি যদি তার নির্বাচনের দাবিতে, তার এই ভীতিজনিত কারণে সে যদি নির্বাচনের দাবিতে আরো মাঠে নেমে আসে, সেটা এই মুহূর্তে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করতে পারে। সংঘর্ষ কি ইন্টেন্সিটিতে হবে যদি হয়, আমরা কোনোভাবেই চাই না সেটা হোক, কিন্তু যদি হয় সেখানে ছাত্রদের শক্তি সেই অর্থে আর অতটা নেই, এবং ছাত্রদের সাথে জামায়াতের, শিবিরের এক ধরনের অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি বক্তব্যের ক্ষেত্রে, এবং এটা শোনা যায় তাদের সমাবেশে বহু সময় জামায়াত শিবিরের অ্যাক্টিভিস্টরা, কর্মীরা, সমর্থকরা গিয়ে হাজির হন। সো এই দুই পক্ষেরও, মানে বিএনপির সাথে যদি এই দুই পক্ষেরও কোনো সাংঘর্ষিক পরিস্থিতি হয়, অথবা বিএনপি যদি মাঠে নেমে যায়, এই প্রশ্নটা আমরা করতে পারি যে এই সরকার কি শেখ হাসিনার মতো গুলি করে, গ্রেফতার করে, গুম করে, বিচার বহির্ভূত হত্যা করে, মামলা করে ক্ষমতায় টিকে থাকবে? তারা কি সেটা অ্যাফোর্ড করতে পারে? আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, পুলিশ কি শেখ হাসিনার পুলিশ যেভাবে শেখ হাসিনার কথা শুনেছে, এই পুলিশ কি বিএনপির মতো একটা দলের বিরুদ্ধে সেভাবে এখন নামবে এই সরকারের কথা শুনে, যে সরকারটা অলরেডি বেশ উইক একটা সরকার বলে মনে হয়? তার চেয়ে ওই যে বললাম, যদি শোনেও, তাহলে কি ডক্টর ইউনূস শেখ হাসিনা হয়ে উঠবেন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য? অনেক রকম জটিলতার পরিস্থিতি তৈরি হতে পারে যদি সরকার এই রাজনৈতিক দলের পেছনে আছেন, বিশেষ করে ডক্টর ইউনূস এটাকে সমর্থন দিচ্ছেন, এরকম যদি পারসেপশন তৈরি হয়। এর আগে কখনো কখনো কোনো না কোনো উপদেষ্টার বক্তব্যের মধ্যে আমরা এক্সিস্টিং দলগুলোর প্রতি তীব্র আক্রমণ, তাচ্ছিল্য এগুলো দেখেছি। নির্বাচন প্রশ্নে কেউকে বিএনপি যে ধরনের বক্তব্য দিচ্ছে, বিশেষ করে নির্বাচন, সেটা নিয়ে পাল্টা আক্রমণ করতে দেখেছি। কিন্তু প্রধান উপদেষ্টা দীর্ঘদিন থেকে একটা আলাপ করেছেন, বলেছেন, রিপিটেডলি বলেছেন যে তারা মূলত ফ্যাসিলিটেট করছেন, তারা বিভিন্ন দলগুলোর মধ্যে সংস্কার সহ সবকিছু আলাপ করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য। সেই জায়গায় যদি এই পারসেপশন তৈরি হয় যে সরকার আসলে সত্যিকার অর্থে একটা কিংস পার্টি, যে পার্টিটা হচ্ছে সেটা আসলেই কিংস পার্টি, এবং সরকার সেই তার যাবতীয় সব লজিস্টিক্স দিয়ে সেই সরকার সেটাকে গড়ে তুলবে। যদি লজিস্টিক্স অনেক সময় সবকিছু গোপন থাকে, কিন্তু সরকারের একটা প্রকাশ্য রীতিমতো বা খুবই সেমি প্রকাশ্য একটা সমর্থন ওই দলের প্রতি আছে, এটাই আসলে আমাদের পলিটিক্সের এক্সিস্টিং সেটেলমেন্টকে ভেঙে দেবে। কারণ সবগুলো দল এই সরকারকে সমর্থন করেছে, কারণ তারা একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, যার কোনো পলিটিক্যাল স্টেক নেই। সেটা যদি তৈরি হয়, পরিস্থিতি যথেষ্ট খারাপের দিকে যেতে পারে। বটম লাইন, আমরা আসলে আরেকটু বুঝতে চাই, আমরা প্রধান উপদেষ্টার দিক থেকে একটা ক্ল্যারিফিকেশন পাওয়া হয়তো আমাদের জন্য ভালো হবে। আমরা আগেও দেখেছি যখন কোনো কনফিউশন তৈরি হয়েছে, তখন এক ধরনের ক্ল্যারিফিকেশন দেয়া হয়েছে। আমাদের নিশ্চয় মনে আছে আল জাজিরার সাথে সাক্ষাৎকারে সরকার কতদিন ক্ষমতায় থাকবে, 4 বছর থাকতে পারে ধরনের একটা বক্তব্য তার ওই স্পিচ, তার ইন্টারভিউতে ছিল, ইন্টারপ্রিট করা যায়। তিনি সেটাকে ডিসাউন্ড করেছেন। সেটা একটু আসলে আমরা দেখতে চাইবো। ও আরেকটা কথা ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই ইন্টারভিউতে তিনি যে তার পাথওয়ে অফ, যেটা দিয়ে উনি মানে ক্ষমতাটাকে মানে হস্তান্তর করবে নির্বাচিত সরকারের কাছে, সেই সংস্কার না হলে, খুব কম হলে 1 বছর, একটু বেশি হলে আরো 6 মাস বেশি সময় লাগবে, সংস্কার কমিশন, এইগুলো উনি ঠিক আগের জায়গায় স্ট্রিক্ট আছেন, অ্যালাইন্ড আছেন। এখন জাস্ট এই বক্তব্যটা আমরা একটু দেখবো তিনি কিভাবে। অবশ্যই বিষয়টা আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।